যেমনটা বলছিলাম, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এবার কেয়ার হসপিটালের সামনে। আপনারা জানেন যে গত 2 দিন আগে ওসমান হাদি তরুণ রাজনীতিবিদকে গুলি করা হয়, প্রকাশ্যে দিবালোকে গুলি করা হয়। গুলি করার পরে মুমূর্ষু অবস্থায় তাকে এবার কেয়ার হসপিটাল ভর্তি করা হয়। আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয়, তখন যেরকম সারা দেশের মানুষ তার জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করছে তার সুস্থতা কামনায়, তেমনি ভাবে 36শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের অগ্রণী ভূমিকা রাখা তরুণ রাজনীতিবিদ ওসমান হাদিকে গুলি করার পরেও সারা দেশের মানুষ সেরকম ভাবে তার জন্য দোয়া করছে, তার সুস্থতা কামনা। আপনারা জানেন যে সে এবার কেয়ার হসপিটাল আছে, গত 48 থেকে 50 ঘন্টার মতন সময় লেগে গেছে এখন পর্যন্ত তার সে মুমূর্ষু অবস্থায় এখন পর্যন্ত পড়ে আছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এবার কেয়ারের সামনে থেকে কিভাবে লোক জড়ো হচ্ছে এবং লোকজন হাদির জন্য দোয়া করছে এবং বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে আছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে। আমি আপনাদেরকে উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে এই কারণে, উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে একজন হেড, একটা সেন্সিটিভ, একটা জনগুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। কিছুদিন আগে সাংবাদিক ভাইরা, আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক ভাইরা ওনাকে প্রশ্ন করলো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কেমন। উনি বললো আলু পেঁয়াজের দামটা কেজিতে 35 টাকা বেড়ে গেছে, এটা নিয়ে আমরা কাজ করতেছি। তো আমার তখনই মনে হলো উনি পাগল, মেন্টালি উনি সহ্য। যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের স্থিতিশীলতার উপর আস্থা রাখতে চান, 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচন করতে চান, তাহলে আসলে আওয়ামী লীগ তো আসলে বিএনপি এবং জামাত এই বাইনারির মধ্যে নাই। সে তো আসলে আপনাকে মারবেই, এবং আপনার যেই সন্তানরা রয়েছে যারা আগামী দিনে রাজনীতি করবে তাদেরকেও মেরে ফেলবে। সুতরাং আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের কোনো দ্বিচারিতা আমরা শুনতে চাই না। আমরা চাই যে আপনারা সকলে অন্তত, প্রত্যেকের মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপনারা একাত্মবদ্ধ থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। এই ঘটনার ক্ষেত্রে যেই ব্যাপারটা, এটাও একটা দুঃখের বিষয় যে গতকালকে আমাকে ফোন করে বলা হচ্ছে যে আপনারা কেস না করার কারণে আমরা আসামি গ্রেফতার করতে পারছি না। তো এটা আসলে বাংলাদেশের কোন ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে, এটা আসলে আপনারা এর মাধ্যমেই বুঝতে পারেন যে ওসমান হাদির পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে মামলা না করায় নাকি তার আসামিকে গ্রেফতার করতে পারছে না। মানে এই হচ্ছে রাষ্ট্রের অবস্থা। এখন পর্যন্ত মামলা হয় নাই। তো আমরা মামলার জন্য আমাদের সাথে আসার পথে যোগাযোগ করা হয়েছে, আমরা তাদেরকে আসতে বলেছি এবং অতি দ্রুত মামলা রুজু হবে। তো আমরা মনে করছি যে মানে মামলা তো বাংলাদেশে 2-3 লাখ মামলা এখনো চলমান রয়েছে, এরও হয়তো অনেক বেশি। রাজনৈতিক দলগুলোই তো লক্ষ লক্ষ মামলা রয়েছে। মামলা করলেই যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে ব্যাপারটা এমন নয়। আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠার এই লড়াইকে সকলে একতাবদ্ধ হয়েই কাজটা চালিয়ে যেতে হবে। শুধু মামলা করে, শুধু ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করে, বাংলাদেশে 18 কোটি মানুষ, আপনি কয়জনের নিরাপত্তা নিশ্চিত করবেন? আপনাদের উচিত ছিল তো সন্ত্রাসীকে দমন করা। তো আপনি সেইটা নিশ্চিত না করে আপনি 2-4 জনকে নিরাপত্তা নিশ্চিত করতেছেন, মানে আমরা এটা কিছু বুঝতেছি না। এবং আমরা ইতিমধ্যেই জেনেছি যে আওয়ামী লীগের যারা গ্রেফতার হয়েছিল তাদের মধ্যে 95% যারা জামিনে বের হয়ে আসছে। তো 95% মানে বাংলাদেশে আওয়ামী লীগ করে কিন্তু সে সৎ, সে কোনো কুকর্মের সাথে জড়িত নাই, এবং তার ব্যাপারে 2-1টা হামলা মামলার ঘটনা নাই, এমনটা আমরা কোথাও কখনো দেখি নাই। মানে আওয়ামী লীগ সে যে জাউরা, এইটা তো আসলে বলবার কিছু নাই। এইটা তো হচ্ছে সর্বজন স্বীকৃত। স্বাধীনতার পর থেকেই সেই জাউরামি কইরে আসছে, সে হচ্ছে বাংলাদেশের মানুষকে গুম, খুন এবং হত্যা কইরে আসছে। সুতরাং এই আওয়ামী লীগ, এই দলটার সাথেই হচ্ছে বাংলাদেশের মানুষের গুম, খুন এবং হত্যার রাজনীতি জড়িত। সুতরাং তাদের ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সুশীলতা দেখাচ্ছে, তাদের এই সুশীলতা যদি বজায় রাখে, তাহলে আমাদের কাছে মনে হয় যে বাংলাদেশের জনগণ পরবর্তী পদক্ষেপ সেটা আসলে
সে কোন ধরনের বিপ্লবের দিকে আগাবে, সে কি শান্তিকামী বিপ্লব করবে নাকি সশস্ত্র বিপ্লবের ঘোষণা দিবে, সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবে। তো বাংলাদেশে স্থিতিশীল অবস্থা তৈরি করবার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। আমার কাছে মনে হয় যে আপনাদের আর কোনো প্রশ্ন নাই। এটা তো আপনাদেরকে বললাম ভাই মাত্রই। আচ্ছা আচ্ছা, এটার ক্ষেত্রে সেটা হচ্ছে ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি। ডাক্তাররা বলেছে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের হাতে আসলে বাংলাদেশে যেই ধরনের চিকিৎসা সেবা রয়েছে এর উপরে আসলে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আপনারা উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে পারেন, এটা আমাদেরকে চিকিৎসকদের যে বোর্ড রয়েছে সেই বোর্ড থেকে জানানো হয়েছে। হ্যাঁ, এবং আমরাও এখানে সম্মত রয়েছি, যে পরিবারও সম্মত রয়েছে। তবে একটা কথা বলি ভাই, ওসমান হাদি যদি সেন্সে থাকতেন তিনি এই এভার কেয়ারের সামনে দিয়েও কোনোদিন হাঁটতেন না। ওসমান হাদি জীবনে কখনো উচ্চবিলাসী ছিলেন না, এমনকি তার নিজ রোজগারের বাইরে 1 টাকার কোনো দুর্নীতি কারো কাছ থেকে নেয়া এমন কোনো অভিযোগ কখনো আসে নাই, এবং ওসমান হাদির টিমের নামেও কখনো আসে নাই। ওসমান হাদি বাংলাদেশের সকল গোয়েন্দা সংস্থা থেকে তার এই আহত হওয়ার আগেও যে সাক্ষাৎকার দিয়েছে সেখানেও সে জানিয়েছে যে আমার টিমের বিরুদ্ধে আপনি যদি 1 টাকার কোনো দুর্নীতি, কোনো অসততার প্রমাণ করতে পারেন, তাহলে আমি ওসমান হাদি এবং আমার টিম ইনসাফের এই যে লড়াই করছি সেই লড়াই থেকে আমরা